সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বেনজিরের পর দুদকের ডাকে হাজির হননি তার স্ত্রী সন্তানও। দুদকের কেউ এ নিয়ে মুখ না খুললেও আইনজীবী জানিয়েছেন 24 জুন তলব করা হয়েছে তাদের। সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি পন্থী আইনজীবীরা। দুদক আইনজীবী বলছেন, বেনজির ইস্যুতে রাজনীতি করছেন বিএনপির আইনজীবীরা। সরকারি কর্মচারীকেও দুর্নীতি করলে ছাড় নয় বলছেন আইনমন্ত্রী। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুদকের বেনজির ইস্যু আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলি, প্রাণ গেল বাংলাদেশির। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং বেনজিরের স্ত্রী ও মেয়েদের হাজিরা নিয়ে দিনভর ধোঁয়াশা। 24 জুন আবারও তলব, সময় বাড়ানো নিয়ে প্রশ্ন বিএনপি পন্থীদের। অযাচিত মন্তব্য বলছেন দুদক আইনজীবী। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম বেনজিরের দুদক ইস্যু। আপনারা জানেন যে আজকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক ডেকেছিল, কিন্তু তারা হাজির হননি। মজার ব্যাপার হচ্ছে, এ নিয়ে দিনভর দুদকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি তারা যে আজকে আসছেন না কিংবা তাদের জন্য সময় বাড়ানো হয়েছে, এ ব্যাপারেও দুদকের কেউ কথা বলেননি। কথা বলেছেন দুদকের যিনি আইনজীবী হিসেবে কাজ করেন, তিনি জানিয়েছেন যে 24শে জুন তাদেরকে আবারও তলব করা হয়েছে। এছাড়া গত 6 তারিখে বেনজির আহমেদকে দুদকে ডাকা হয়েছিল, তিনি হাজির হননি। জানা গিয়েছিল যে 15 দিন সময় বাড়িয়ে তাকে 23 জুন দুদকে হাজির হওয়ার কথা বলা হয়েছে। এসব অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করবো। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দুদকের বেনজির ইস্যু, এই জায়গাতে বলছি কেন শিরোনামটা করেছি আমি, কিছুটা এর মধ্যে শুনেছেন। তো এখন হচ্ছে, সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে যখন গণমাধ্যমে রিপোর্ট হলো, তারপরে অনেক কথাবার্তা, দুদক অনুসন্ধান শুরু করলো। তাকে ডেকেছিলেন গত 6 তারিখ, তার হাজির হওয়ার কথা ছিল। সেদিনও খুব দুদকের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। বিকেল নাগাদ সারাদিন গণমাধ্যমের এটি নিয়ে খোঁজ করার বা গণমাধ্যমের প্রতিবেদন তৈরির চেষ্টার পর বিকাল নাগাদ জানা গিয়েছিল বেনজির আহমেদকে 23 তারিখ অর্থাৎ 23শে জুন ডাকা হয়েছে। আজকে ছিল স্ত্রী সন্তানের হাজিরা। দিনভর দুদকের কেউ মুখ খুলেননি। এমনকি তারা সময় আবেদন করেছেন কিনা সে ব্যাপারে দুদকের কেউ বলেননি। দুদকের কমিশনার আজকে শেষ বিকালে অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের প্রশ্ন জবাবে বলেছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। গণমাধ্যম কর্মীরা খোঁজ করতে করতে দুদকের বিভিন্ন মামলায় যিনি আইনজীবী হয়ে কাজ করেন, অনেকটা দুদকের আইনজীবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি গণমাধ্যমে আসেন বা বেশি মামলা করেন, খুরশিদ আলম খান, তিনি জানিয়েছেন যে 24 তারিখ, এই মাসের জুন মাসের 24 তারিখ স্ত্রী সন্তানদেরকেও ডাকা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা যারা সুপ্রিম কোর্টেও কাজ করেন, তারা বলছেন যে বেনজিরকে নিয়ে দুদক এক ধরনের ধোঁয়াশা তৈরি করছে। বেনজিরের ব্যাপারে দুদকের আন্তরিকতা আছে কতটুকু, এ নিয়েও বিএনপি পন্থী আইনজীবীরা প্রশ্ন তুলছেন। এটিকে আবার দুদক আইনজীবী নাকচ করে দিয়েছেন। তো সবকিছু মিলে পরিস্থিতিটাকে আপনার চোখে। ধন্যবাদ আপনাকে। এই বেনজির ইস্যুতে বিশেষ করে শেষ পর্যন্ত এই যে হাজিরা দেওয়ার তারিখ নিয়ে যে দুদকের যে ভূমিকা, তাতে আমার তো মনে হয় না যে এই দেশে দুদকের কোনো ভূমিকার প্রয়োজন আছে। দুদক সংগঠনটার প্রয়োজন আছে। অযথা পয়সা দিয়ে এই ধরনের সাংবিধানিক পদের একটা প্রতিষ্ঠান পালার কোনো অর্থ হয় না। যারা তারিখ দিয়ে বলতে পারে না, আমি টেলিভিশনগুলো দেখেছি, খুরশিদ আলম সাহেব বলেছেন একবার যে 3 মেয়ের 2 জনকে তলব করা হয়েছে, আর একজনের বয়স 18 বছর কম। আবার পরক্ষণে বলছে, হঠাৎ করে একটু বলল যে মেয়েরা দরখাস্ত করেছে, টাইমস চেয়েছে। তো টাইমস এলে এগুলো হাইড অ্যান্ড সিক্রেটস কেন বলতে পারে না কেন? যে তারা এর আগে তো বলছে যে আইনজীবী বলেছে যে টাইম প্রেয়ার দিবে। তো আইনজীবী কোথায়? সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি তো তিনি আইনজীবী বেনজিরের, তিনি তো কোনো বক্তব্য রাখেন নাই, তিনি তো আসেন নাই, তিনিও তো প্রেয়ার দেন নাই। আইনজীবী তো প্রেয়ার দিবে, দেয় নাই তো। বা তার ছেলে মেয়ে বা বেনজির দিল, বেনজির পক্ষে দিলে তো আইনজীবী সে তো উপস্থিত নাই। এতে প্রমাণিত হচ্ছে এই যে বেনজির যে এত, আপনি দেখেন কেউ কল্পনার রাজ্যেও বাস করে না যে এই পরিমাণ একটা সরকারি কর্মচারী দুর্নীতি করতে পারে। এটা ভয়ঙ্কর ব্যাপার। মানে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় তার খবর শুনলে, দুর্নীতির পরিমাণ শুনলে। আবার দেখেন যে এখন তো দুর্নীতি যদি তার বিচার হয় বা হতে দৌড়ের উপর তো আছে, অ্যাটলিস্ট দেশ থেকে পালাইছে তো, অর্থাৎ অর্ধমৃত তো। অথচ টেলিভিশনে প্রোগ্রাম করছে গরিব দুঃখী জেলে কুমার
গরিব হিন্দুদের জমি দখল করে নিছে ভয় দেখায়, তারা কথা বলছে, সিভিল ড্রেসে গিয়ে পুলিশ তাদের পিটাইছে। তার মানে এখন কি বোঝেন কি? অর্থাৎ এখানে সরকারের অর্থাৎ রাষ্ট্রযন্ত্র এখনো বেনজিরের পক্ষে রোল প্লে করছে, কিন্তু ধরা দিচ্ছে না। নাহলে দুদক কেন আপনার এটা গোপন রাখলো? হ্যাঁ, যদি প্রেয়ার আইনের ফাঁক তো আছে, সে প্রেয়ার দিলে টাইম দিতে পারে। দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, টাইম দিতে পারে। সে কথা বললেই তো হতো যে অমকে দিছে, অমকে এই টাইম দিছে বা এই করছে, সে পরিষ্কার করলো না কেন? তার মানে হচ্ছে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে না অথবা করতে দেওয়া হচ্ছে না। এবং বেনজিরের পক্ষে গভর্নমেন্ট ঠিকই আছে যে চুরি করছে, সারা জীবন ব্যবহার করছে, এখন সে টাকা পয়সা তুলে নিয়ে ব্যাংক থেকে তুলে নিয়ে ঢাকা থেকে এয়ারপোর্ট পার দিয়ে চলে গেছে, কেউ টের পায় নাই। হোম মিনিস্টার বলে আমি কিচ্ছু জানি না, উনি চলে গেছে। উনি হোম মিনিস্টার আছেন কেন? এই দায় নিয়ে তো উনি তো সরে পড়া উচিত ছিল। হোম মিনিস্টার কি করে জানে না একটা লোক এই ধরনের দুর্নীতিবাদ, যার অলরেডি অভিযোগ তদন্ত করতেছে দুর্নীতি দমন কমিশন, এয়ারপোর্ট থেকে তার পাশ থেকে হাতের ভিতর থেকে চলে গেল, সে বলে আমি কিচ্ছু জানি না। কিন্তু এখানে আপনি যদি বলছেন দুদককে কাজ করে দেওয়া হচ্ছে না, কিন্তু আজকেও কিন্তু আইনমন্ত্রী গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন যে সরকারি কর্মচারী হোক আর যেই হোক, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেখানে কোনো ছাড় নয়। এটা তো শোনেন, 2008 সাল থেকে শুরু করে প্রত্যেকটা ইলেকশনে 1 নম্বর আপনার হচ্ছে, নির্বাচনে ইশতেহারে 1 নম্বর হচ্ছে যে আপনার দুর্নীতি দমন। মুখে তো সবাই বলতেছে জিরো টলারেন্স। কোথায় জিরো টলারেন্স? বদি ইয়াবা একবার ইয়াবার ব্যাপারে ক্র্যাকডাউন করলো, শেষে বদি নিয়ে নানান বিতর্ক, তখন দেখা গেল তার ওয়াইফকে দিল। ক্যাসিনো নিয়ে, ক্যাসিনোর উপরে যে ওখান থেকে শেয়ার নেয় নাই কে? আমাদের সাংবাদিকও তো কয়েকজন নিছে, সব ছাড়া পড়ে ওই 3rd গ্রেডের 2-3 নেতা জেল খাটতেছে। এই তো এগুলোর লোক দেখানি। আসলে দুর্নীতিটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে, সমাজের বন্ধনগুলো নষ্ট করে ফেলছে। প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন যে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আপনার মানে গ্রুপ সিন্ডিকেট তৈরি হয়ে গেছে দুর্নীতির, এবং সব জায়গায় কোনো টাকা না দিলে কোনো কাজ হয় না। একদম সমাজটাকে নষ্ট করে ফেলা হয়েছে। জি আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নাদেল ভাই, আপনি শুনছিলেন। এখন ধরুন দুদক একটি স্বাধীন কমিশন, দুদকের মতো কাজ করছে। সরকার শুরু থেকে বলে আসে যে দুদক স্বাধীন কমিশন হিসেবে তারা যার বিরুদ্ধে অনুসন্ধান করার করবে, যার বিরুদ্ধে মামলা করার করবে, সেখানে সরকারের কোনো কিছু বলারও নেই, সরকার এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করছেও না। এবং আজকে আইনমন্ত্রী যে বক্তব্য, যেটা আমি আজিজ ভাইকে বলছিলাম, আইনমন্ত্রী এই কথাই বলেছেন, আজকেও বলেছেন যে সরকারি কর্মচারী হোক আর যেই ব্যক্তি হোক না কেন, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সরকার তো কোনো ধরনের ছাড় দেবেই না, ওই দুদককে বরং সহায়তা করা হবে। কিন্তু তারপরেও প্রশ্নগুলো কিন্তু আবার সরকারকে উদ্দেশ্য করেই উঠছে। আজিজ ভাই যেরকম বেশ কিছু প্রশ্ন তুললেন, এরকম প্রশ্ন অনেকেই তুলছেন। কেন তুলছেন? যখন তার বিরুদ্ধে এরকম একটি অনুসন্ধান শুরু হবে, বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা নেই সেটি যেরকম ঠিক, কিন্তু বেনজির আহমেদের মতো একজন মানুষ তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, সেটি নিয়ে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জানি না। দুদক আজকেও বলেছেন দুদক কমিশনার যে বেনজির কোথায় আছেন, কি আছেন জানেন না। তো সবকিছু মিলিয়ে যে অভিযোগটার তদন্ত বা অনুসন্ধান চলছে, এই জায়গায় এখন পর্যন্ত যেহেতু 2টি তারিখে পরিবারের সদস্যদের এবং তার নিজের হাজির হওয়ার কথা ছিল, তারা কেউই আসেননি। ব্যাপারটা নিয়ে আজিজ ভাইয়ের প্রশ্নগুলো বা এ ধরনের প্রশ্নগুলো একেবারে কি অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া যাবে? ধন্যবাদ রুমেল। আজিজ ভাই যে কথাগুলো বললেন, এটা আমি মনে করি শুধু উনার কথা নয়, এটা আরো অনেকেরই এই প্রশ্নগুলো আছে। কিন্তু এই জায়গায় আমাদের বক্তব্য বা আমাদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার। প্রথমত আপনি আইনমন্ত্রী মহোদয়ের কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথা বলেছেন, এমনকি আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় ওবায়দুল কাদের সাহেব, তিনিও কিন্তু খুব পরিষ্কারভাবেই বলেছেন। দেখেন, একটি বিষয় আমরা এই দায় অবশ্যই এড়াতে পারবো না যে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে। এই সময়টায় যিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার আগে আরেকটি বিশেষ বাহিনীর দায়িত্ব পালন করেছেন, তিনি তার পদবি বা তার যে
অবস্থানটা সেটাকে, এটা তো রাষ্ট্রীয় অবস্থান, এইটাকে ব্যবহার করে অবৈধভাবে যে সম্পদ আরোহণ করেছেন, এবং সর্বশেষে যেটা হয়েছে তার বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হয়েছে, দুদক এই ব্যাপারে তারা আইনানুগ পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন গতকালকেও প্রশাসন তার বিভিন্ন জায়গায় তার আস্থাবর যে সম্পত্তিগুলো সেগুলো দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ সরকার তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপগুলো নিচ্ছে। হয়তো এই জায়গায় অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে ওভারনাইট কেন হচ্ছে না, এটা তো আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এবং বিদেশ যাওয়ার যে বিষয়টা, আমি যেটা বুঝি বা আমি যেটা যতটুকু আমি শুনেছি, তার বিরুদ্ধে যখন অভিযোগগুলা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সরকার যখন এগুলো খোঁজখবর নেওয়া শুরু করে, এই সময়ে তিনি দেশের বাইরে চলে যান। যেহেতু তিনি পুলিশ প্রধান ছিলেন, স্বাভাবিকভাবে ইমিগ্রেশনে যারা আছেন ওনারা হয়তো বিষয়টাকে যেভাবে অন্য ক্ষেত্রে যে গুরুত্ব বা যেভাবে হয়তো তারা উচ্চ পর্যায়ে তাদের কর্তৃপক্ষকে অবহিত করতেন, এই জায়গায় হয়তো অবহেলা ছিল। তিনি এই সুযোগটা নিয়েছেন এবং তিনি যেহেতু আইনানুগভাবে তার বিদেশ যাত্রার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা ছিল না, এবং তিনি যেহেতু একটি যে জায়গায় ছিলেন তার নিশ্চয়ই অনেক ধরনের যোগাযোগ আছে এবং আইনানুগ এই বিষয়গুলো তিনি খুব ভালো করেই বুঝেন, এবং তিনি এই সুযোগটা নিয়েছেন। এই জায়গায় আমি মনে করি যে অহেতুক আসলে বিষয়টাকে সরকারকে দোষারোপ না করে, বরং এই যে দুর্নীতিবাজ এবং অন্য যারা আছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নিচ্ছে, আওয়ামী লীগ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে, আমি মনে করি এটার জন্য তো সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যেতে পারে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকার পরেও এখানে দুর্নীতি যে বন্ধ করা গেল বা বন্ধ হয়ে গেল, আমরা সেই দাবি তো করছি না। অ্যাটলিস্ট সরকারের গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী বলেন, এমপি বলেন, দলীয় পদবি বলেন, বা এই সময়ে সরকারের প্রজাতন্ত্রের সর্বোচ্চ জায়গায়ও যদি কেউ থেকে থাকেন এবং দুর্নীতি করে থাকেন, আজকে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং তার হাত যতই শক্তিশালী হোক না কেন, যতই লম্বা হোক না কেন, আইনের কাছে তাকে ধরা দিতেই হবে। আজকে তিনি দেশের বাইরে গিয়েছেন, তার পরিবারের, তার স্ত্রী বা সন্তানরা তারা বয়স 18-র নিচে না বেশি সেটা অন্য বিষয়, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। তারা হয়তো একটি তারিখে, আমি আজিজ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। আজিজ ভাই যেটা বললেন যে দুদক থেকে বলা হয়েছে যে তারা আবেদন করেছেন, তাদের আইনজীবী যাননি। এখন আইনজীবী যাননি বা গিয়েছেন, তারা নিশ্চয়ই একটা কোনো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তারা কিন্তু সময়টা চেয়েছেন। এখন দুদকের এখতিয়ার আছে সেই সময় দেওয়ার, তারা হয়তো তারা সেই সময়টা দিয়েছেন, এবং আগামী তারিখে নিশ্চয়ই তারা তাদের যথাযথ ব্যবস্থা নেবেন। এবং আমি মনে করি যে এই বেনজিরের ঘটনায় যেটা অন্যান্য যারা আছেন তারাও সতর্ক হবেন, এবং এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে যারা সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য একটি কড়া সতর্কবার্তা। জি, অনেক ধন্যবাদ। আজিজ ভাই, একটু ছোট করে বলবেন, আপনি বলছিলেন যে কোথায় জিরো টলারেন্স, আপনি প্রশ্ন রাখছেন, কিন্তু ব্যাপারটি হচ্ছে ধরুন যদি এভাবেও কি দেখা যায় কিনা, আপনি বলছেন যে মাঝারি গোছের নেতা, এখন দুর্নীতির সঙ্গে জড়িত কিনা, তিনি মাঝারি গোছের নাকি উচ্চ গোছের নাকি কোন জায়গার, সেটি কি মুখ্য বিবেচ্য হবে কিনা। আর আরেকটি বিষয় হচ্ছে বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তটা বা অনুসন্ধানটা শুরু হলো, গণমাধ্যমে একটি রিপোর্ট হলো, রিপোর্ট হওয়ার পর তদন্ত শুরু হলো, কিন্তু এই 7ই জানুয়ারি নির্বাচনে শপথ নেওয়ার আগের মেয়াদের কথা বলছি, যখন দুর্নীতি বিরোধী অভিযানটি শুরু হয়েছিল 19 সেপ্টেম্বরে, তখন কিন্তু গণমাধ্যমের রিপোর্টও না, তখন কিন্তু কোনো কিছুই না, আওয়ামী লীগ সরকার তাদের মতো করেই ব্যবস্থা নিয়েছিল। এবং মাঝারি গোছের যাদেরকে আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে গ্রেফতার করার পর সবাই জানলো যে এই লোকেরা এত এত সম্পদের মালিক বা ইত্যাদি। তো এখন ব্যাপারটি হচ্ছে
দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ কিছুই করছে না, এই প্রশ্নটা কি একেবারেই যুক্তিসঙ্গত কিনা? না, আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে, আমি নাদিল ভাই অত্যন্ত ভদ্র মানুষ, তারপরেও ওনার কথায় আমি বিনয়ের সাথে একটু যোগ করতে চাই যে আওয়ামী লীগ প্রমাণ করেছে বেনজির কমিশনার ছিল ডিএমপির, জি, তারপরে র্যাবের চিফ, তারপরে আইজিপি, আটটি পুলিশ সনদ পেয়েছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় তিনি শুদ্ধচার অর্থাৎ সৎ অফিসার হিসেবে সনদ পেয়েছে। বাংলাদেশে কি কোনো গোয়েন্দা সংস্থা নাই, কেউ নাই, কেউ ইনফর্ম করে নাই সরকারকে যে এই লোকটা করাপ্ট, এই লোকটা ঠ্যাক দিয়ে দিয়ে টাকা নিচ্ছে, জমি নিচ্ছে। শফিকুর রহমান সাংবাদিক, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, শোনা যায় এটা প্রধানমন্ত্রীরও ঘনিষ্ঠ, তারে নিয়ে ওয়েস্টিনে বারান্দায় ফেলায় তার সিটিজেন টিভি লয়ে গেছে গিয়ে তার মেয়ের নামে। কীরকম দুর্বৃত্ত একজন এমপি, সিটিং এমপি, তাহলে দেশটা কোথায় গেছে, কোথায় গেছে? একটা আইজিপি একটা এমপিকে ধরে নিয়ে ওয়েস্টিনে বারান্দায় গিয়ে তার সিটিজেন টেলিভিশন লিখে নিয়ে গেছে এবং 1 বছরের ভিতরে সিটিজেন টেলিভিশনে অন এয়ারে আসার কথা, আজ পর্যন্ত সিটিজেন টিভির কোনো খবর নেই। এটা কেউ ধরতে, কারণ বেনজির নিছে, বেনজির মেয়ে নিছে, ওখানে কোনো আইন নাই, ওখানে কোনো আইন নাই। 2 হলো আপনি এই যে ধরেন, আমি ব্যক্তিগত উদাহরণ দিই, এখানে আজিজ ভাই পাল্টা প্রশ্ন তো আসতেই পারে। আপনি বলতে সিটিং এমপিকে তুলে নিয়ে গিয়ে এরকম করেছেন, তা এখন আবার কথা হচ্ছে বেনজির আহমেদের বিরুদ্ধে যখন অনুসন্ধান শুরু হলো তখন সিটিং এমপি সেটি গণমাধ্যমে চিঠি না বলে নাই, যেমন বলে নাই, আমি বলি গণমাধ্যম একটি পত্রিকা যে ছাপা হয়েছে এর ভিতরে কিন্তু অনির্ণিত কারণ আছে, আমরা বলি না, ওটাও কিন্তু এখানে সরকারের কোনো ইচ্ছায় হয় নাই, ওখানে কিন্তু 2টি বিজনেস হাউসের কন্ট্রাডিকশনের নিউজ হয়েছে। এই নিউজের ভিত্তি করে দুদক তাও স্বপ্রণোদিত হয়ে কিন্তু তদন্ত শুরু করে নাই। বেরুশিক্স ওই ব্যারিস্টার সুমন সে যা অভিযোগ করছে তখন বাধ্য হয়ে তদন্ত শুরু হয়েছে, পত্রিকার রিপোর্ট কিন্তু আমলে নেয় না। ব্যারিস্টার সুমন আদালতে একটি অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে আদালত কিন্তু দুদককে নোটিশ দেয়নি। ব্যারিস্টার সুমন যেরকম দিয়েছেন দুদকের মতো করেছে। এখন দুটাকে আপনি মিলাতে পারেন না, না, কিন্তু ব্যাপারটি হচ্ছে ব্যারিস্টার সুমনের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ হয়েছে এমনটি নয়। যখন প্রশ্ন করা হয়েছে, এই খুরশিদ আলম সাহেবই উত্তর দিয়েছে, আমরা তদন্ত করছি, তদন্ত করে কোনো কিছু না পাওয়া পর্যন্ত তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থায় যেতে পারি না, মামলা করতে পারি না, পারে না। তা আপনি এতগুলো ভিভিড ডেসক্রিপশন দিয়ে যে কোনো একটা আইটেম প্রমাণ আপনি করতে পারেন নাই দুদক এতদিনে। এই যে নাদিল ভাই বলছেন ওভারনাইট চাচ্ছেন আপনি, ওভারনাইট কেন? একটা আইটেম দিয়ে এরকম লোক যে দুর্নীতির ইতিহাস, যে আপনার বাবার জন্মে এরকম দুর্নীতি একজন অফিসার করতে পারে জানি না, একটা আইটেম করে তাকে গ্রেপ্তার করার অধিকার তো দুদকের ছিল না, আটকাই দিল না কেন? যাদের নামে জমি জমা ছিল সবগুলোকে আটকাইল না কেন? এরপরেও আমি বলছি, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী যে একটা আপনাদের টেলিভিশন প্রোগ্রাম করছিল, তাদেরকে যা সিভিল ড্রেসে যে পুলিশগুলো যে তাদের যা যে আক্রমণ করলো, এই পুলিশ সাসপেন্ড হয় নাই কেন এখনো? এগুলো চোখে দেখে নাই সরকার, এগুলো চোখে দেখে নাই। ইমিগ্রেশনে যে চলে গেল পাশ কাটিয়া, পুলিশ দেখে বলে নাই, আরে আমার মতো একটা নিরামিষ লোক, আমারও তো 2 ঘন্টা বসা রাখছিল একবার যাওয়ার সময়, তারপরে যখন আটকায় শোনেন গল্প শোনায় দেয় নাদেল বাইরে, আমারে কয় যে ওইখানে ওই রুমে মহিলা অফিসার হেতে টেলিফোন করে ঘুরে, আমি কবে শোনেন আমার বিদেশে যাওয়ার দরকার নাই, আমাদের ঠ্যাক দিলে দেন, আমার টিকিটের পয়সাটা ফেরত দেন, ওইটা আমার জরুরি। আর তখন আমার আজিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নাদিল ভাই দেখুন, এরকম প্রশ্নগুলো আসলে উঠছে, এখন ধরুন ওভারনাইট কোনো কিছু হবে না, আপনি বা হওয়া সম্ভব না, আপনি যেভাবে বলছেন সেটি ঠিক আছে, কিন্তু তারপরেও তো ব্যাপারটি হচ্ছে একটা খুব বড় দায়িত্বশীল পদে তিনি ছিলেন, তো সেই জায়গাটাতে এরকম প্রশ্নগুলো তো করবেনই মানুষজন। না, আমি তো প্রথমেই বলেছি, দেখেন এই প্রশ্ন উঠা তো আজিজ ভাই নয়, আরো অনেকেরই আছে। এই প্রশ্ন উঠাটা একদম অমূলক নয়। অবশ্যই এই জায়গায় যে বিভিন্ন ধরনের তথ্যের ঘাটতি তো অবশ্যই ছিল, এবং এই মানুষটি একটি সর্বোচ্চ জায়গায় আছে যেখানে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিবেন। এই জায়গায় যে কাজগুলো তিনি করেছেন অমার্জনীয়, এগুলো তো অবৈধ সেটা শুধু বলা যাবে না, অমার্জনীয়। কারণ আপনি অপরাধীর অবস্থানেও কিন্তু আদালতের বিচার্য বিষয় যে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার দায় যতটুকু, একজন বিশেষ বা দায়িত্বপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত যখন এই কাজটা করেন
তার দায়টা কিন্তু অনেক বিচারিক আদালত অনেক বেড়ে যায়। এখানে আরেকটা বিষয়টা আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আমাদের আজিজ ভাই যে প্রশ্নটা তুলছিলেন যে হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে আপনারা একেবারে বড় ধরনের অভিযান শুরু করেছিলেন, আওয়ামী লীগ সরকার করেছে, সেটি হচ্ছে যে গত মেয়াদের কথা বলছিলাম, কিন্তু এরপরে এই প্রশ্নটা প্রায় উঠে আজিজ ভাই তুলছেন যে এটি কি মাঝপথে থেমে গেল কিনা, কিংবা একটা পর্যায় পর্যন্ত এই অভিযানটা করে পরবর্তীতে এটি চললো না। দেখুন, এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো অব্যাহত আছে। আজকে তিনি আমাদের সময়ে আইজিপি হয়েছেন, আমাদের সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সরকার তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, সরকার কিন্তু প্রথম থেকেই কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেনি। যখনই অভিযোগগুলো এসেছে এবং তার পেছনেও কিন্তু সরকারের একটা বিভিন্ন এজেন্সিগুলোর কিন্তু ভূমিকা আছে, তারা খোঁজখবর নিয়েছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ করেছেন। এবং যেহেতু দুদক দায়িত্ব নিয়েছে, দেখুন আমরা এটার প্রসঙ্গে বলছিলাম, আমি বলছিলাম ওই যে ক্যাসিনোর বিরুদ্ধে যে অভিযান শুরু হলো, দুর্নীতি বিরোধী অভিযান, এর আগে মানে 19-এ যেটা শুরু করেছিলেন। আজকে তো ঢাকা শহরে কি আর কোনো ক্যাসিনো আছে? ক্যাসিনো নেই, কিন্তু বা অন্যান্য যে অনেক অসামাজিক বা বিভিন্ন ধরনের খবর আমরা সংবাদপত্রে দেখেছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি, এগুলো তো বন্ধ হয়েছে। এগুলো তো সেই অভিযানেরই ফলশ্রুতিতে হয়েছে। তারপরে আজকে অর্গানাইজ ওয়েতে কোনো ক্রাইম আমরা যদি এই বিষয়গুলো দেখি, তারপরে এখন আসেন মোটা দাগে বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে সম্পদ আহরণ করছেন, দেশের মানুষকে লুট করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু সরকারের অবশ্যই আইনানুগ প্রক্রিয়াগুলো অব্যাহত আছে। কিন্তু আজকে এটা স্বীকার করতেই হবে, এটা আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে আমরা ভাসুরের নাম মুখে নিতে ভয় পাই। আজকে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, আজকে কি আজিজ ভাই তো খুব উত্তেজিত হয়ে অনেক কথা বললেন, আজকে কি নিখাদ সংবাদকর্মী বা সাংবাদিকতার সঙ্গে শুধুমাত্র যুক্ত তাদের হাতে কি মিডিয়া আর আছে? মিডিয়া কিন্তু এখন বিভিন্ন হাউজের হাতে চলে গেছে। আজকে আমি যদি একটা কথার কথা, আজকে আপনার টেলিভিশন, আমি যদি আপনাদের এটা কোনো হাউজের না, হ্যাঁ, কিন্তু আজকে যদি এটা হাউজের হতো, আমি যদি সেই হাউজের বিভিন্ন বিরুদ্ধে কথা বলি, তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলি, কালকে থেকে আমাকে নেবেন না। সেটা শুধু নয়, আপনি কালকে আমার বিরুদ্ধে একটি নিউজ বানিয়ে সেটা প্রচার করে দিবেন। আমরা কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গায় আসলেই আমাদের একজন দুজন নয়, আমাদের প্রত্যেকেই এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অপব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। সরকার করে যাচ্ছেন, সরকারের কি এককভাবে দায়িত্ব? আমরা যারা বিভিন্ন জায়গায় আছি আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা এই দায়িত্বগুলো পালন করছি কিনা সেটা আমরা নিজেদেরকেও তো আমরা প্রশ্ন করতে পারি। আজকে বিজ্ঞাপন পাবো না বলে আমরা অনেক খবরকে চেপে যাই। এটা এদেশের ছোট বড় সকলেই কিন্তু আমরা করছি। মিডিয়া হাউসগুলো আমাদের পছন্দের যদি বিষয় হয়, আমাদের পক্ষের হয়, আমরা সেখানে যেভাবে নিউজ করি বা যে ডেলিভারিটা হয়, আমাদের বিপক্ষ হলো একদম পাল্টে যায়। আজকে এই জায়গাগুলোতে আমি মনে করি আজিজ ভাই বা আমরা যারা কথা বলছি আমাদেরকে নির্মোহভাবে কথা বলতে হবে। আমরা বেনজিরকে ধরে বা আজিজ সাহেবকে ধরে আমরা যদি মনে করি আওয়ামী লীগকে হেয় করব, সরকারকে বিব্রত করব, তাহলে পরে বেনজিরই কিন্তু বেঁচে যাওয়ার একটা অবলম্বন খুঁজে পাবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাকে সময় দেওয়ার জন্য। আজিজ ভাই আপনাকে শুনতে পারিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা করার 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।